প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন ভূষণ দাস, সহকারী শিক্ষক, তুমিলা বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে তোমাদেরকে আমি নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই অর্থাৎ ব্যবসা শেখার জন্য যে পাঠ্য বইটি রয়েছে হিসাব বিজ্ঞান, সেখান থেকে একটি অনলাইন ক্লাস উপস্থাপন করব। তোমরা জানো যে কোনো যখন বা যে ঘটনা দ্বারা কোনো কার্য প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেটি হলো কি লেনদেন। অর্থাৎ লেন অর্থ লওয়া, দেন অর্থ কি দেওয়া। এক পক্ষ দিবে আরেক পক্ষ নিবে। আর মূলত এই দেওয়া না থেকেই অর্থাৎ আদান প্রদান থেকে কিছু সৃষ্টি হয়, লেনদেনের সৃষ্টি হয়। এই লেনদেনের মধ্যে যে একটি বিষয় রয়েছে সে হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ বলতে আমরা বুঝি A equal to L plus E। তাহলে তোমাদের মধ্যে আগে একটু প্রশ্ন আসতে হবে, হিসাব সমীকরণ কি? যে সমীকরণের সাহায্যে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে সমতা বিধান করা হয়, অর্থাৎ সমতা আনয়ন করা হয়, সেটি হলো কি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ যে সূত্রটি রয়েছে A equal to L plus E হচ্ছে কি একটি সংক্ষিপ্ত রূপ। এতে হচ্ছে আমার অ্যাসেটস অর্থাৎ সম্পদসমূহ, L হচ্ছে লাইবিলিটিস, দায়সমূহ, ইতে হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ বলতে আমরা বুঝি একটি অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসার মালিকানাধীনে থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। যেমন ব্যবসার মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা ইত্যাদি, এগুলো কি ব্যবসায়ের সম্পদ। অপরপক্ষে হচ্ছে দায়। দায় হচ্ছে ব্যবসার আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসা একটি নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে, অর্থাৎ ব্যবসার মূল সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। মালিকানা সত্ত্ব বলতে আবার আমরা বলতে কী বুঝি? ব্যবসার মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মূল সম্পদের উপর মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে প্রভাবিত করার আবার 4টি উপাদান রয়েছে: মালিকের বিনিয়োগ, আয়, উত্তোলন, ব্যয় বা খরচ। তারপর আসো হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, অর্থাৎ প্রতিটি লেনদেনই হিসাব সমীকরণ কী করে প্রভাবিত করে থাকে। লেনদেনের ফলে হিসাব সমীকরণের বিভিন্ন উপাদান পরিবর্তন সাধিত হয়। সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বে, এটি হলো হিসাব সমীকরণ। সুতরাং কোনো ঘটনা লেনদেন কিনে তা হিসাব সমীকরণ পরিবর্তন মধ্যে যাচাই করা যায়। তাহলে একটি বিষয়ের মধ্যে মনে রাখতে হবে যে লেনদেন হতে হলে অবশ্যই কী হতে হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। সকল ঘটনাই আবার লেনদেন নয়, শুধুমাত্র যে সকল ঘটনার দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ অর্থের হ্রাস বৃদ্ধি ঘটে, সেগুলো হচ্ছে কি লেনদেন। তাহলে আজকের এই টপিক থেকে আমরা যে শিক্ষণফল অর্জন করব, হিসাব সমীকরণ বিশ্লেষণ করতে পারবো, হিসাব সমীকরণের ব্যবসায়িক লেনদেন প্রভাব ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ যে সকল লেনদেন হিসাব সমীকরণ প্রভাব বিস্তার করে, কীভাবে প্রভাব বিস্তার করে তা আমরা ব্যাপকভাবে জানতে পারবো। তাহলে আজকে তোমাদেরকে লেনদেন অর্থাৎ হিসাব বিজ্ঞানের দ্বিতীয় লেনদেনের পর একটি ক্লাস অর্থাৎ এখান থেকে অনুষ্ঠিত হবে। দেখো, কোনো ঘটনা লেনদেন হতে হলে তা হিসাব সমীকরণের উপাদানগুলোকে নিম্নলিখিত যে কোনো একটি পরিবর্তন সাধন করবে, যথা মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। 2 নম্বরে বলা আছে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, 3 নম্বরে বলা আছে। 4 নম্বরে বলা আছে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায় কমবে, আবার মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে।
এই বিষয়গুলো বোঝার জন্য আমি এখানে একটি উদাহরণ দিয়েছি। দেখো, উদাহরণের সাহায্যে বিষয় বোঝানো হলো 2020 সালের 1 মার্চ নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে কি এটি একটি ঘটনা এবং কি লেনদেন। এই ঘটনার দ্বারা ব্যবসা কী হয়েছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, আর নগদ অর্থ বৃদ্ধির পাশাপাশি আমার মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন কী পাবে, 50,000 টাকা বৃদ্ধি পাবে। তাহলে প্রতিটি লেনদেনে আবার জানি দুটি পক্ষ জড়িত, কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকতে হয়, দুটি পক্ষ জড়িত থাকতে হয়। তাহলে এখানে দুটি পক্ষ হলো একটি নগদান হিসাব, একটি কি মূলধন হিসাব। তাহলে নগদ অর্থ এখানে 50, যেহেতু সে নগদ অর্থ নিয়ে এখানে বলা হচ্ছে 2020 সালের 1 মার্চ নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে এই ক্ষেত্রে ব্যবসায়ের 50,000 টাকা নগদ অর্থ বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যোগ করতে হবে। আবার ব্যবসা শুরু করার ফলে আমাদের মূলধন কীভাবে বৃদ্ধি পাবে, তাহলে মূলধন কি আমার বাড়বে। মার্চের 1 তারিখে তাহলে মোট সম্পদ বলে কি, মোট দায় অর্থাৎ মালিকানার সত্ত্ব কি বাড়বে। তাহলে দেখলাম যে 1 নম্বর এর মধ্যে উদাহরণে বলা আছে 1 মার্চ 1 তারিখে বলা আছে যে নগদ 50,000 টাকা ব্যবসা শুরু করা হলো। তাহলে এখানে মোট সম্পদ আর মালিকানার সত্ত্বে কি মূলধন বৃদ্ধি পেয়েছে। আবার দেখো 2 নম্বর, মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানার সত্ত্ব কমবে, তার সাথে দেওয়া হয়েছে মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানার সত্ত্ব কমবে। আবার বলা আছে, তাহলে এখানে বলা আছে ধারে যন্ত্রপাতি ক্রয় 3,000 টাকা। তাহলে এখানে ধারে যন্ত্রপাতি ক্রয় করার ফলে কিন্তু আমার, যেহেতু যন্ত্রপাতি আমার সম্পদ, সেহেতু আমার সম্পদ বাড়বে। আর ধারে যন্ত্র ক্রয় করার ফলে আমার দায় বৃদ্ধি পাবে, অর্থাৎ দায় কীভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ পাওনাদার বাবদ আমার দায় বৃদ্ধি পাবে। তাহলে এদিকে এই ক্ষেত্রে আমার কি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং কি দায়ও বৃদ্ধি পেয়েছে। আবার পাওনাদার, অর্থাৎ তাহলে যন্ত্রপাতি হিসাব একটি কি পাওনাদার হিসাব। তাহলে যন্ত্রপাতি সম্পদ বৃদ্ধি এবং পাওনাদার বাবদ আমার দায় বৃদ্ধি হবে কত হাজার টাকা, 3,000 টাকা। মার্চের 2 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো 2,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমি ধারে কোনো কিছু ক্রয় করলে, আজকে হয়তো ধারে ক্রয় করেছি, কিন্তু কিছুদিন পর সেই অর্থ কী করতে হয়, পরিশোধ করতে হয়। তাহলে পাওনাদারকে পরিশোধ করার ফলে আমার কারবার প্রতিষ্ঠান থেকে 2,000 টাকা কীভাবে হ্রাস পাবে, এবং অপরদিকে আমার দায়ও 2,000 টাকা কি হ্রাস পাবে। তো নগদ অর্থ বাবদ 2,000 টাকা হ্রাস পাবে কারবার প্রতিষ্ঠান থেকে, এবং আমার দায় বাবদ পাওনাদার 2,000 টাকা কীভাবে হ্রাস পাবে। মার্চের 3 তারিখ দেখো আসবাবপত্র ক্রয় 2,000 টাকা। তাহলে এক্ষেত্রে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 2,000, যেহেতু নগদ বা বাকিতে কিছু বলা নাই, যেহেতু কিছু বলা নেই, শুধু আসবাবপত্র ক্রয় বলা আছে 2,000 টাকা, তাহলে বুঝতে হবে এটি নগদে সংগঠিত হয়েছে। তাহলে আসবাবপত্র ক্রয় করার ফলে আমরা একদিকে আসবাবপত্র বাবদ সম্পদ বৃদ্ধি পাবে 2,000 টাকা, আর নগদ অর্থ হ্রাস পাবে 2,000 টাকা। তারপর দেখো মার্চের 4 তারিখ বলা আছে মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসা ঋণ পরিশোধ করলেন 2,000 টাকা। তাহলে যেহেতু মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসা ঋণ পরিশোধ করলেন, তাহলে এক্ষেত্রে মালিকানার সত্ত্ব বাবদ অর্থাৎ মূলধন বাবদ 2,000 টাকা কি কারবার বৃদ্ধি পাবে। আর যেহেতু সে তার ব্যক্তিগত অর্থ হতে 2,000 টাকা পরিশোধ করেছে ঋণ, তাহলে ঋণ তার কী পাবে, অর্থাৎ কারবার প্রতিষ্ঠান ঋণ 2,000 টাকা হ্রাস পাবে। তাহলে দায় বাবদ অর্থাৎ ঋণ বাবদ দায় 2,000 টাকা হ্রাস পাবে, আর মূলধন বাবদ 2,000 টাকা কী পাবে, বৃদ্ধি পাবে। তারপর মার্চের 5 তারিখে বলা আছে বাকিতে পণ্য ক্রয়। তাহলে বাকিতে অর্থই হচ্ছে ধারে, অর্থাৎ নগদ টাকা সেটি ক্রয় করা, পণ্য ক্রয় করা হয়নি। তাহলে এই বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার দায় কী পেয়েছে, কারবার প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে বাকিতে পণ্য ক্রয় করার ফলে 6,000 টাকা বাবদ আমার মূলধন কমবে, এবং দায় বাবদ 6,000 টাকা, অর্থাৎ পাওনাদার বাবদ দায় 6,000 টাকা কীভাবে বৃদ্ধি পাবে। দেখো এই উদাহরণটি পরে ছক আকারে সুন্দর, অর্থাৎ হিসাব সমীকরণে কী প্রভাব বিস্তার করে এই লেনদেনগুলো তা দেখানো হলো। দেখো যখন বলা ছিল মার্চের 1 তারিখ 2020 সালের 1 মার্চ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, তখন আমাদের 50,000 টাকা। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা এটি বিবরণী ছকে দেখাবো বা হিসাব সমীকরণ প্রভাব দেখাবো লেনদেনগুলো দ্বারা, তখন আমাকে অবশ্যই উপরোক্ত ঘটনাগুলো থেকে অর্থাৎ লেনদেনগুলো থেকে আমাকে কী করতে হবে, যেগুলো আমার সম্পত্তিবাচক হিসাব
অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব সেগুলো খুঁজে বের করতে হবে। তাহলে বিগত যে উদাহরণটি দেওয়া হলো তোমাদের, সেখানে আমাদের সম্পত্তি পেয়েছি নগদ, যন্ত্রপাতি, আসবাবপত্র, আর দায় পেয়েছি 2টি, পাওনাদার এবং ঋণ, আর মূলধন হচ্ছে কি আমার মালিকানা সত্ত্ব। তাহলে এক্ষেত্রে যেহেতু 2020 সালের 1 মার্চ 50,000 টাকার ব্যবসা শুরু করলো, এর ফলে আমার কি নগদ কারবার প্রতিষ্ঠানে নগদ 50,000 টাকা বৃদ্ধি অর্থাৎ যোগ দেখানো হয়েছে। অপরদিকে মূলধন করে 50, তাহলে আমরা গড়টি আমরা আবার একটু লক্ষ্য করি বোঝার সুবিধার্থে। তো প্রথমে আমাদের একটা তারিখ রাখতে হবে, তারপর আমাদের লেনদেনের উপর ভিত্তি করে সম্পত্তির গড় বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে সেগুলো লেনদেনগুলো বিচার বিশ্লেষণ করে সেই সম্পত্তির গড়গুলো আমরা চিহ্নিত করব। তারপর আবার লেনদেনগুলো বিশ্লেষণ করে আবার দায়ের গড় দায় কতগুলো পাওয়া যায় সেগুলো দেখতে হবে। তাহলে দায় রয়েছে 2টি, পাওনা এবং ঋণ, তাহলে সেই ছক আঁকতে হবে এবং মালিকানা সত্ত্ব বলতে মূলধন, তার একটি গড় হবে। তাহলে এইভাবে আমাদের কি সম্পদ এবং দায় চিহ্নিত করার পর, মালিকানা সত্ত্ব চিহ্নিত করার পর আমাকে তাহলে তো প্রথমে রাখতে হবে তারিখ, তারপর জের অথবা উদ্বৃত্ত, তারপর আমরা জানি হিসাব সমীকরণের সূত্র সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তারপর আমরা কি ইচ্ছা করলে একটি মন্তব্য করে রাখতে পারি। তাহলে নগদ 1 তারিখে 2020 সালের মার্চের 1 তারিখ নগদ 50,000 টাকা নিয়ে যেহেতু ব্যবসা শুরু করেছে, এক্ষেত্রে আমার নগদ 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর অপরদিকে আমার মূলধন 50,000 টাকা বৃদ্ধি দেখানো হয়েছে। তারপর আমরা যা লিখেছি দেখো নিচে জেরের ঘরে, তাহলে 50,000 টাকা নামানো হয়েছে 1 তারিখ শেষে। প্রথম 1 তারিখে যেটা বলা আছে ব্যবসা বিনিয়োগ করা, মূলধন বিনিয়োগ করেছেন যে 50,000 টাকা, সেটি দেখানো হয়েছে। তারপর আবার মূলধনের বরাবর যে 50 লিখেছিলাম সেটিও জের বরাবর লেখা হয়েছে, অর্থাৎ নিচে সেটি যোগফল নামানো হয়েছে। মার্চের 1 তারিখে বলা ছিল, অর্থাৎ মার্চের 1 তারিখে বলা ছিল পরবর্তীতে ধারে যন্ত্রপাতি ক্রয় 3,000 টাকা। ধারে যন্ত্রপাতি ক্রয় করার ফলে আমার যন্ত্রপাতি বাবদ 3,000 টাকা, অর্থাৎ যন্ত্রপাতি ও সম্পদ 3,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর পাওনাদারের করে 3,000 টাকা দেখানো হয়েছে। তো যেহেতু ধারে যন্ত্রপাতি ক্রয় করেছি, তাহলে আমার দায় বৃদ্ধি পেয়েছে কত হাজার টাকা? 3,000 টাকা। তাহলে এইভাবে দেখতে পাচ্ছি যে প্রতিটি লেনদেন হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করে চলেছে। তারপর আবার জের গড় দেখো, জের লিখে 50,000 টাকা নামানো হয়েছে, 3,000 যন্ত্রপাতির ঘরে 3,000 টাকা, পাওনাদার ঘরে 3,000 টাকা সেটি নামানো হয়েছে, মূলধন 50,000 টাকা সেটি লেখা হয়েছে। তারপর আসো মার্চের 2 তারিখ, বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ করা হলো 2,000 টাকা, যা বিগত স্লাইডটিতে দেখানো ছিল। যেহেতু পাওনাদারকে 2,000 টাকা পরিশোধ করা হচ্ছে, সেহেতু আমাদের নগদ অর্থ কারবার থেকে হ্রাস পেয়েছে, এই জন্য নগদ কলাম থেকে 2,000 টাকা মাইনাস করা হয়েছে, অর্থাৎ বিয়োগ করা হয়েছে। আর পাওনাদারকে পরিশোধ করার ফলে আমার দায় পাওনাদার 2,000 টাকা কী পেয়েছে? হ্রাস পেয়েছে। তারপর যা দেখানো হয়েছে, তাহলে 50,000 টাকা থেকে যদি আমরা 2,000 টাকা লেস করি, অর্থাৎ বিয়োগ করি, তাহলে আমার জের থেকে কত? অর্থাৎ উদ্বৃত্ত থেকে 48,000 টাকা। তারপর 3,000 টাকা নামানো হয়েছে। তারপর দেখো 3,000 থেকে 2,000 মাইনাস করে 1,000 টাকা লেখা হয়েছে, আর 50,000 টাকা নিচে লেখা হয়েছে। মার্চের 3 তারিখ দেখো নগদ কলমে 2,000 টাকা বিয়োগ আকার দেখা হয়েছে, অর্থাৎ 3 তারিখে। আবার আসবাবপত্রের করে 2,000 টাকা যোগ দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ প্লাস করা হয়েছে। অর্থাৎ যেহেতু কোনো চিহ্ন নেই, প্লাস চিহ্ন, তাহলে যোগই বোঝানো হয়। 2,000 টাকা, তাহলে এখানে লেনদেনটি হলো নগদে আসবাবপত্র ক্রয় 2,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, আবার সম্পদ হ্রাসও পেয়েছে। তাহলে আসবাবপত্র বাবদ আমার 2,000 টাকা সম্পদ বৃদ্ধি, আর নগদ অর্থ বাবদ 2,000 টাকা সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে মার্চের 3 তারিখ নগদ কলাম থেকে যেহেতু নগদ অর্থ চলে গেছে কারবার প্রতিষ্ঠান থেকে, সেক্ষেত্রে 2,000 টাকা মাইনাস করা হয়েছে, অর্থাৎ বিয়োগ করা হয়েছে। আর আসবাবপত্রের ঘরে 2,000 টাকা কী করেছে? যোগ দেওয়া হয়েছে। তারপর আমরা যা দেখালাম 48,000 টাকা থেকে যদি 2,000 টাকা মাইনাস করি, তাহলে থাকে কত হাজার টাকা? 46,000 টাকা।
তারপর 3000-এর 3000 যে টাকাটা ছিল পূর্ববর্তী, সেটা আবার পরবর্তী ইয়ারে 3000 টাকা, অর্থাৎ 3 তারিখ শেষে 3000 টাকা নামানো হয়েছে, আর 18 বছর করে 2000 টাকা নামানো হয়েছে। তারপর 5000 করে 1000 টাকা ছিল পূর্ববর্তী, সেটি নামানো হয়েছে। ঋণ বাবদ কোনো ছিল না, সেজন্য কোনো লেখা হয়নি। আর মূলধন, অর্থাৎ 3 তারিখের আগে যেহেতু আমার ঋণ বাবদ কোনো দায় সৃষ্টি নেই, তাহলে কোনো সেখানে জেরো থাকবে না। আর মূলধন 50,000 টাকা ছিল পূর্ববর্তী, সেটি 3 তারিখ শেষে নামানো হয়েছে। মার্চের 4 তারিখ দেখো, সেখানে বলেছিলাম যে মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায় ঋণ পরিশোধ করলেন। তাহলে এই ক্ষেত্রে যেহেতু কারবার তার ব্যক্তিগত অর্থ দিয়ে 2000 টাকা ঋণ পরিশোধ করেছেন ব্যবসায়, তাহলে তার অতিরিক্ত মূলধন বিনিয়োগ বোঝায় সেখানে। সেই ক্ষেত্রে আমাদের মূলধন হিসাব, তাহলে দুটি প্রকার, একটি মূলধন হিসাব, একটি ঋণ হিসাব। তাহলে এই ক্ষেত্রে কারবারে 2000 টাকা, অর্থাৎ ঋণ বাবদ দায় 2000 টাকা মাইনাস হবে, অর্থাৎ ঋণ বাবদ দায় 2000 টাকা কমে যাবে। আর মূলধন বাবদ, অর্থাৎ যেহেতু মালিক তার ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায় ঋণ পরিশোধ করলেন, সেহেতু মূলধন 2000 টাকা বৃদ্ধি পাবে। তারপর দেখো জেড দেখানো হয়েছে এখানে। তাহলে 4 তারিখ শেষে আমরা দেখলাম, তাহলে নগদের বরাবর 46,000, যন্ত্রপাতি বরাবর 3,000, আসবাবপত্র নামত 2,000, তারপর পাওনাদার রয়েছে 1,000, আর ঋণ যেহেতু পরিশোধ করে 2,000, তার জেড দেখানো হয়েছে 2,000 টাকা, অর্থাৎ মাইনাস, যেহেতু আমার দায় কমে গেছে কারবার প্রতিষ্ঠানের। আর 50,000 টাকা থেকে 50,000 টাকার সাথে যদি আমরা 2,000 টাকা যদি যোগ করি, তাহলে কত হাজার টাকা? 52,000। যেহেতু মালিক তার ব্যক্তিগত অর্থ হতে ব্যবসায় ঋণ পরিশোধ করেছেন, তার মূলধন 2,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে তাহলে 50,000 টাকার সাথে 2,000 টাকা যোগ করলে হয়ে যায় 52,000 টাকা। তারপর আসো মার্চের 5 তারিখ। তা দেখা যাচ্ছে যে মার্চের 5 তারিখ বরাবর 6,000 টাকা পাওনাদার করে যোগ হয়েছে, আর মূলধন 6,000 টাকা সেখানে কি হয়েছে? মাইনাস হয়েছে। তাহলে এখানে যে আমরা দেখি 5 তারিখে বলা ছিল বাকিতে পণ্য ক্রয় কত হাজার টাকা? 6,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার ক্রয় বাবদ, অর্থাৎ ব্যয় হয়েছে 6,000 টাকা, তো সেটা আমার মূলধন কমে যাবে 6,000 টাকা। যেহেতু এখনো পরিশোধ করেনি, অদূর ভবিষ্যৎ পরিশোধ করতে হবে, তাই সেহেতু এখানে মূলধন কলামে এই 52,000 টাকা থেকে 6,000 টাকা কী করতে হবে? বিয়োগ করতে হবে। আর বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার কারবার প্রতিষ্ঠানে 6,000 টাকা পাবো, অর্থাৎ কারবার প্রতিষ্ঠানের পাওনাদার বাবদ 6,000 টাকা দায় বৃদ্ধি পেয়েছে। তাই এখানে সর্বশেষ যে জেড থাকবে, নগদ বাবদ 46,000 টাকা, যন্ত্রপাতি 3,000 টাকা, আসবাবপত্র করে সর্বশেষ ব্যালেন্স, অর্থাৎ জেড উদ্বৃত্ত রয়েছে 2,000 টাকা, পাওনাদার করে সর্বশেষ তাহলে 1,000 টাকা, সাথে 6,000 টাকা যোগ করলে হয় 7,000 টাকা। যেহেতু আগে 1,000 টাকা আমার উদ্বৃত্ত ছিল, তার সাথে মার্চের 5 তারিখ বাকিতে পণ্য ক্রয় করার ফলে 6,000 টাকার দায় বৃদ্ধি পেয়েছে, তাহলে পাওনাদার বললাম 7,000 টাকার উদ্বৃত্ত রয়ে গেছে, আর ঋণ রয়ে গেছিল মাইনাস 2,000 টাকা, অর্থাৎ ঋণ পরিশোধ করে 2,000 টাকাতে কারবার প্রতি হ্রাস পেয়েছিল। ঋণ বাবদ দায় 2,000 টাকা হ্রাস পাওয়ার ফলে এখন রয়েছে 2,000 টাকা মাইনাস 2,000, আর মূলধনের সর্বশেষ ব্যালেন্স রয়েছে সমাপনী মূলধন 46,000 টাকা, অর্থাৎ 52,000 টাকা থেকে 6,000 টাকা মাইনাস করে পড়লে 46,000 টাকা রয়েছে। তাহলে উপরোক্ত ঘটনা বা লেনদেনগুলো কী করে থাকে? এইভাবে আমাদের প্রভাব বিস্তার করে থাকে, অর্থাৎ হিসাব সমীকরণের সম্পদ দায় মালিকানা সূত্রের উপর কী করে থাকে? প্রভাব বিস্তার করে থাকে। সর্বশেষ আমরা দেখি একটা মোটের ঘট রয়েছে। এখানে সর্বশেষ যে জেরগুলো লক্ষ্য করছি, সর্বশেষ একেবারে 46,000, 3,000, 2,000। তাহলে সম্পদ রয়েছে নগদ, সম্পদের দিকে নগদ সর্বশেষ ব্যালেন্স রয়েছে 46,000 টাকা, যন্ত্রপাতি বাবদ রয়েছে 3,000 টাকা, এবং আসবাবপত্র রয়েছে 2,000 টাকা।
তাহলে সম্পত্তির দিকে নগদ, সাথে যন্ত্রপাতি, আসবাবপত্র, এই তিনটির সর্বশেষ উদ্বৃত্ত যদি আমরা যোগ দিই, অর্থাৎ 46,000 যোগ 3,000 যোগ 2,000, তাহলে তো মোট সম্পদ রয়েছে কত হাজার টাকা? 51,000 টাকা। নিচে এখানে দুটি সমাপনী জ্যাট দিতে হবে, অর্থাৎ দাগ টানতে হবে 51,000 টাকার নিচে। আর অপরদিকে দায় প্লাস মালিকানা সত্ত্ব, তাহলে দায় আমার পাওনাদার ঋণ, তাহলে সর্বশেষ পাওনাদার বাবদ জ্যাট বা উদ্বৃত্ত রয়েছে 7,000 টাকা, দায় বাবদ পাওনাদার বাবদ দায় রয়েছে 7,000 টাকা, আর ঋণ বাবদ দায় রয়েছে আমার -2,000, তাহলে 2,000 টাকা। তাহলে 7,000 টাকা থেকে যদি -2,000 বাদ দিই তাহলে থাকে 5,000 টাকা। আর সর্বশেষ সমাপনী মূলধন উদ্বৃত্ত রয়েছে 46,000। তাহলে আমরা যদি অন্যভাবে লক্ষ্য করি তাহলে 46,000ও আমার পজিটিভ ফিগার, অর্থাৎ ধনাত্মক ফিগার, আর 7,000ও কি আমার ধনাত্মক ফিগার। তাহলে 46,000 থেকে 7,000 টাকা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 53,000 টাকা। আর 53,000 টাকা থেকে যদি আমরা 2,000 টাকা মাইনাস করে ফেলি তাহলে আমাদের দাঁড়াবে 51,000 টাকা। তাহলে আমরা এইভাবে দেখাতে পারি যে লেনদেনগুলো কীভাবে হিসাব সমীকরণ প্রভাব বিস্তার করে থাকে, যা তোমাদের উদাহরণের সাহায্যে দেখানো হলো এখানে। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে হিসাব সমীকরণের সূত্র অনুসারে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানার সাথে কী হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা লক্ষ্য করছি সর্বশেষ সম্পত্তির দিকে আমাদের রয়েছে 51,000 টাকা, অর্থাৎ নগদ, যন্ত্রপাতি, আসবাবপত্র যোগ করার ফলে। আর অপরদিকে আমার দায় প্লাস মালিকানার সত্ত্ব যোগ করার ফলে মোট সর্বশেষ উদ্বৃত্ত রয়েছে 51,000 টাকা। তাহলে এভাবে দেখা যায় A = L + E, অর্থাৎ সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখানে একটি বাড়ির কাজ রয়েছে। দেখো, হিসাব সময় নিযুক্ত লেনদেন প্রভাব দেখো। অর্থাৎ নার্গিস আক্তার মার্চের 1, 2017 তারিখে নার্গিস টেইলার্স নামে ব্যবসা শুরু করেন। প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। মার্চের 1 তারিখ 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। মার্চ মাসের দোকান ভাড়া পরিশোধ করা হলো। নগদে সেলাই মেশিন ক্রয় করা হলো। আর কাপড় 14 তারিখে বলা আছে কাপড় সেলাই বাবদ মজুরি আদায় হলো 2,000 টাকা। তাহলে এই ঘটনা, এই লেনদেনগুলো দ্বারা কী করবে? হিসাব সমীকরণের পর প্রভাব তোমরা বিস্তার করবে। তাহলে হিসাব সমীকরণে লেনদেন সময় প্রভাব দেখাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকের আমার এই অনলাইন ক্লাস দেখেছো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা কামনা করছি। সবাইকে ধন্যবাদ।